সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইন্সট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য ফেসবুক লাইভে ক্লাস পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে। তো আমি মূলত ষষ্ঠ পর্ব কম্পিউটার টেকনোলজির ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ক্লাস নিব। আজকে আমার প্রথম ক্লাস। আমার প্রথম ক্লাসটি প্রথম চ্যাপ্টারের উপরে। যে সকল টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা হবে তা হলো ডাটাবেজ, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং পারপাস অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য। তো এই সেশন শেষে আশা করি শিক্ষার্থীরা এই তিনটি টপিকসের উপরে পরিষ্কার ধারণা লাভ করবে। আরেকটি কথা বলে নেই, তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারে এই টপিকসগুলো রিলেটেড যে সকল প্রশ্নগুলো রয়েছে আশা করি আমার এই আলোচনার মধ্যে চলে আসবে। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। প্রথমেই রেফারেন্স বইয়ের ব্যাপারে বলে নেই। সিলেবাস অনুযায়ী যে বইগুলো রেফারেন্স করা হয়েছে তার মধ্যে ডাটাবেজ সিস্টেম কনসেপ্টটি থিওরি সিলেবাসের জন্য দেওয়া হয়েছে। এই বইটির তিনজন রাইটার, তবে হেনরি এফ কোর্টের নামে বইটি বেশি পরিচিত। এই বইটি ইন্টারনেটে অ্যাভেলেবল। প্রত্যেকটা পলিটেকনিক সিস্টেমের লাইব্রেরিতে এই বইটি রয়েছে। ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে এই বইটি সংগ্রহ করে নিতে পারে। প্রথমেই আসি, ডাটাবেজ শব্দটি নিয়ে একটু আলোচনা করে নেই। ডাটাবেজ এর অর্থ হলো তথ্যশালা বা তথ্য সংগ্রহ। কোনো শব্দের পরে বেস শব্দটি যুক্ত থাকলে বোঝায় পূর্বের শব্দ সম্পর্কিত আন্তঃসম্পর্কযুক্ত কোনো কিছুর সংগ্রহ। যেমন গ্রেইন বেজ মানে শস্য ভাণ্ডার, এয়ার বেজ মানে বিমান ঘাঁটি, আর্মি বেজ মানে সেনা ঘাঁটি ইত্যাদি। অর্থাৎ সেনা ঘাঁটিতে শুধু সেনাবাহিনীর লোকজন থাকবে, বিমান ঘাঁটিতে শুধু বিমান বাহিনীর লোকজন থাকবে। এখানে এক বাহিনীর লোকজন আরেক বাহিনীতে কোনো কারণ ছাড়া যাবে না, বা সিভিলিয়ানরা সেনাবাহিনী বা বিমান ঘাঁটিতে যাবে না, মানে সম্পূর্ণ তাদের জন্য রেস্ট্রিক্টেড। ঠিক তেমনি ভাবে ডাটাবেজ হলো আন্তঃসম্পর্কিত তথ্যের ঘাঁটি বা সংগ্রহ। যেমন রেজাল্ট প্রসেসিং সিস্টেম ডাটাবেজের সকল তথ্য কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়। আবার ডাটাবেজ হলো কোনো সফটওয়্যারের স্টোর, এবং সফটওয়্যারটি যেই কাজে ব্যবহার হবে ডাটাবেজের তথ্যগুলো নিশ্চয়ই সেই সম্পর্কিত হবে। তাহলে এই আলোচনা থেকে কি বুঝলাম? যে ডাটাবেজ হলো সম্পর্কযুক্ত ডাটা সংগ্রহ বা সমষ্টি। তারপরে আসি ডাটাবেজ কি। হেনরি এফ কোর্টের বই অনুযায়ী ডাটাবেজ ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা কন্টেন্স ইনফরমেশন রিলেভেন্ট টু অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ ডাটাবেজ হলো আন্তঃসম্পর্কিত তথ্যের একটি সংগঠিত সংগ্রহ। এতে কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তথ্যগুলো জমা থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টিকেট ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার হতে পারে, সেটার ডাটাবেজের নাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। আবার টিকেট ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেজ টিকেট ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। এখন স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডাটাবেজে শুধু স্টুডেন্টদের বিস্তারিত ইনফরমেশন থাকবে, আর টিকেট ম্যানেজমেন্ট সিস্টেমে ট্রেনের টাইম শিডিউল, ট্রেনের বিভিন্ন
ইনফরমেশন গুলা থাকবে। তারপরে আসি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। সহজভাবে যদি বলি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মানে হলো যে সিস্টেম ডাটাবেজকে ম্যানেজ করে। এইখানে সংজ্ঞাতে যা বলা হচ্ছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার দ্যাট স্টোর এন্ড ম্যানেজ ডাটাবেজ। অর্থাৎ ডাটাবেজ হলো একটা সফটওয়্যার যা কিনা ডাটাবেজকে স্টোর করে এবং ম্যানেজ করে। ইট অ্যালাউস টু, এটি দিয়ে যা করা যায় তা হলো ক্রিয়েট টেবিল, টেবিল তৈরি করা যায়, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট ডাটা, সর্ট অ্যান্ড কোয়েরি ডাটা, ক্রিয়েট ফর্মস অ্যান্ড রিপোর্টস। তো এই কাজগুলা ডাটাবেজ সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়। হেনরি এফ কুর্টের বইয়ের সংজ্ঞা অনুযায়ী ডাটাবেজ ম্যানেজমেন্টের সংজ্ঞাটি হলো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম is a collection of interrelated data and a set of program to access those data। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো আন্তঃসম্পর্কযুক্ত কিছু ডাটার সংগ্রহ এবং এক সেট প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো দ্বারা ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করা হয় বা ব্যবহার করা হয়। The primary goal of a database management system is to provide a way to store and retrieve database information that is both convenient and efficient। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো একটা সুবিধাজনক উপায়ে এবং দক্ষ উপায়ে ডাটাবেজে ডাটা রাখা এবং ডাটাবেজ থেকে ডাটা পুনরুদ্ধার করা। তারপরে আসি ক্লাসিফিকেশন অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এখানে বিশাল ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, যেমন ডাটা মডেলের উপর ভিত্তি করে, নাম্বার অফ ইউজারের উপর ভিত্তি করে, নেটওয়ার্কের উপর ভিত্তি করে, নেটওয়ার্ক আর্কিটেকচারের উপর ভিত্তি করে। তারপরে দেখানো হয়েছে কস্টিং এর উপর ভিত্তি করে 3 প্রকার, অ্যাক্সেসের উপর ভিত্তি করে 3 প্রকার, ব্যবহারের উপর ভিত্তি করে 3 প্রকার, এক্সএমএল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে 2 প্রকার। তারপরে রয়েছে মাল্টিমিডিয়া ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, জিআইএস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, মোবাইল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই মোটামুটি এই কয় প্রকারের ক্লাসিফিকেশন এখানে দেখানো হয়েছে। তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা এ থেকে আনসার দিবা। তারপরে আসি কিছু রিলেটেড টার্ম, যেগুলা পূর্বেই বলেছি যে তোমাদের প্রশ্ন যে মানে প্রথম চ্যাপ্টারে যে প্রশ্ন আছে তার আলোকে আমি ভিডিওটি সাজিয়েছি। তো এখানে ডাটাবেজের সাথে কিছু রিলেটেড টার্ম নিয়ে আলোচনা করছি। যেমন এখানে একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাক্সেস ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওপেন করে দেখানো হয়েছে, যেখানে একটা ডাটাবেজ যার নাম হলো চাপ ট্রেডার্স। এই ডাটাবেজের 8টা টেবিল এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ডাটাবেজটা 8টা টেবিল নিয়ে গঠিত এবং একটি টেবিল ওপেন করে এখানে দেখানো হয়েছে। তো এই টেবিলের 4টা কলাম রয়েছে, এই 4টা কলামকে বলা হয় ফিল্ড। আর এই যে 9টা রো রয়েছে, এই রো গুলাকে বলা হয় রেকর্ড। অর্থাৎ রেকর্ড মানে হলো ফিল্ড ভ্যালুগুলার একটা একটা রো বরাবর যে ফিল্ড ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলার সমষ্টি। অর্থাৎ এখানে 9টা রেকর্ড রয়েছে। তাহলে আমরা কি পেলাম, যে ডাটাবেজ হলো অনেকগুলা টেবিলের সমষ্টি, এক বা একাধিক টেবিলের সমষ্টি, আর টেবিল হলো রেকর্ডের সমষ্টি, আর ফিল্ড হলো এই যে ফিল্ড ভ্যালুগুলা রয়েছে, প্রত্যেকটা ফিল্ড ভ্যালুর একটা রো বরাবর যে ফিল্ড ভ্যালুগুলো আছে তার সমষ্টি। তারপরে নিচে কিছু সিনোনিম রয়েছে, যেমন ফিল্ডের সিনোনিম অ্যাট্রিবিউটস, আর ফিল্ড ভ্যালুর সিনোনিম অ্যাট্রিবিউটস ভ্যালু, তারপরে ডাটা ভ্যালু, ডাটা আইটেম। তারপরে রেকর্ডকে এন্টিটি বলা হয়, টাপলও বলা হয়। তারপরে টেবিলকে এন্টিটি টাইপ বলা হয়। আবার যদি পূর্ণ একটা রেকর্ড সেট হয়, এখানে 9টা রেকর্ড আছে, এই 9টা রেকর্ড মিলে যদি একটা রেকর্ড সেট হয় তাহলে সেটাকে এন্টিটি সেট বলা হবে এবং সেই সেটটাকে টেবিল বলা যাবে। অর্থাৎ এন্টিটি সেট মানে হলো এক বা একাধিক রেকর্ড নিয়ে এন্টিটি সেট হয়। তো এই হলো মোটামুটি বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা।
তারপরে আসি সাম এক্সাম্পল অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কিছু জনপ্রিয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে, যেমন MySQL অ্যাক্সেস, Oracle ডাটাবেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, PostgreSQL, NoSQL, 5টি ডাটাবেস সফটওয়্যারের নাম এখানে দেওয়া হয়েছে। তারপরে সাম অ্যাপ্লিকেশনস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিছু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োগ দেখানো হয়েছে। ডাটাবেজের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তো এখানে ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন রাখার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়, বিশেষ করে সেলসে, অ্যাকাউন্টিংয়ে, হিউম্যান রিসোর্সে, ম্যানুফ্যাকচারিংয়ে, অনলাইন রিটেলারে ইত্যাদিতে। তারপরে ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যাংকিং অ্যান্ড ফিনান্সে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন করার জন্য। তারপরে ফিনান্স মানে হলো শেয়ার বাজারের কাজ ব্যবহার করা হয়। তারপরে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা বিভিন্ন রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারের কাজে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। এয়ারলাইনে বিমানের টাইম শিডিউল, বিমানের বিভিন্ন ইনফরমেশনের জন্য বিমানবন্দরে বিশাল বিশাল ডাটাবেস, টেলিকমিউনিকেশনের মোবাইল কোম্পানিগুলোরও বিশাল বিশাল ডাটাবেস রয়েছে। তো এই হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশন। তারপরে আসি কিছু রিলেটেড টার্ম নিয়ে আলোচনা, যেগুলা তোমাদের সাবজেক্টের সাথে পরবর্তী টপিকসের সাথে সম্পর্কযুক্ত। যেমন এখানে বলা হয়েছে ট্রানজ্যাকশন কি। ট্রানজ্যাকশন মানে হলো লেনদেন। A transaction is a set of logically related operations, অর্থাৎ লেনদেন হলো যুক্তিকভাবে সম্পর্কিত এক সেট অপারেশনের সমষ্টি। ফর এক্সাম্পল, you are transferring money from your bank account to your friend's account. The set of operation as follows. যদি উদাহরণস্বরূপ তুমি তোমার অ্যাকাউন্ট থেকে তোমার বন্ধুর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে চাও, তাহলে ওই ট্রানজ্যাকশনটা করার জন্য নিম্নলিখিত অপারেশনগুলো সম্পন্ন হবে। যেমন রিড ইউর ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স, প্রথমে এই অপারেশনটি সম্পন্ন হবে, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে রিড করা হবে। ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম ইউর ব্যালেন্স, তোমার ব্যালেন্স থেকে সেই টাকাটা কর্তন করা হবে। রাইট দ্য রিমেইনিং ব্যালেন্স টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে অবশিষ্ট ব্যালেন্সটা জমা হবে। রিড ইউর ফ্রেন্ডস অ্যাকাউন্ট ব্যালেন্স, তোমার বন্ধুর অ্যাকাউন্ট ব্যালেন্স রিড করা হবে। অ্যাড দ্য অ্যামাউন্ট টু হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স, তার অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে সেই টাকাটা যোগ করা হবে। রাইট দ্য নিউ আপডেট ব্যালেন্স টু হিজ অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার বন্ধুর অ্যাকাউন্ট ব্যালেন্সটা যেটা আপডেট হলো, বৃদ্ধি পেল, সেটা তার অ্যাকাউন্টে আবার রাইট করা হবে। এই 6টা অপারেশনের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন সংগঠিত হয়। তারপরে আসি ডাটা রিডান্ডেন্সি, মানে হলো ডাটা অতিরিক্ততা। ডাটা রিডান্ডেন্সি occur when the same piece of data is stored in two or more separate places. যদি একই ডাটা ভিন্ন প্লেসে বা ভিন্ন অবস্থানে জমা হয়, ডাটাবেজের বিভিন্ন জায়গায় জমা হয়, তাহলে সেটাকে ডাটা অতিরিক্ততা বা এক্সেস ডাটা বলা হয়। তারপরে আসি ডাটা ইনকনসিস্টেন্সি, ডাটার অসঙ্গতি। Data inconsistency occurs when similar data is kept in different format in more than one file. অর্থাৎ একই ডাটা যদি একাধিক ফাইলে বিভিন্ন ফরম্যাটে জমা থাকে, তাহলে সেটাকে ডাটা অসঙ্গতি বলে। এটা গেল ফাইলের ক্ষেত্রে। আবার টেবিলের ক্ষেত্রে একই ধরনের ডাটা যদি বিভিন্ন ফরম্যাটে দুইটি আলাদা টেবিলে জমা থাকে, তাহলে সেটাকেও ডাটা ইনকনসিস্টেন্সি বলে। তারপরে আসি ডাটা কনসিস্টেন্সি। ডাটা কনসিস্টেন্সিটা ডাটা, যার মানে হলো ডাটা সঙ্গতি, যেটা ডাটা ইনকনসিস্টেন্সির বিপরীত। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ডাটা কনসিস্টেন্সি স্টেট দ্যাট অনলি ভ্যালিড ডাটা উইল বি রিটেন টু দ্য ডাটাবেস। অর্থাৎ ডাটা সঙ্গতি বলতে বোঝায় যে কেবল বৈধ ডাটাই ডাটাবেজে জমা হবে।
It also means that the database is consistent before and after the transaction. এটি দ্বারা এটাও বোঝায় যে ডাটাবেসটি লেনদেনের আগে এবং পরে সামঞ্জস্যতা পূর্ণ। তারপরে আসি কনস্ট্রেন্ট মানে হলো বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা। কনস্ট্রেন্ট ইজ দ্য রুল এনফোর্স অন দ্য ফিল্ডস অফ এ টেবিল, অর্থাৎ একটা টেবিলের উপরে যে নিয়মগুলা প্রয়োগ করা হয় তাদেরকেই কনস্ট্রেন্টস বা বাধ্যবাধকতা বলা হয়। The purpose of constraint is to ensure the data integrity during an update, delete, insert into a table, অর্থাৎ কোনো একটা টেবিলে ডাটা আপডেট, ডিলেট এবং ইনসার্ট করার সময় ডাটা ইন্টিগ্রিটি বা ডাটার বিশুদ্ধতা নিশ্চিত করাই হলো কনস্ট্রেন্টের উদ্দেশ্য। তারপরে আসি অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে হলো অখণ্ডতা। অ্যাটমিসিটি মিন্স দ্যাট আইদার দ্য এন্টার ট্রানজ্যাকশন অকার্স অর নাথিং অকার্স, অর্থাৎ হয় একটা ট্রানজ্যাকশন পুরোপুরি হবে অথবা হবে না। ট্রানজ্যাকশন ডাজ নট অকার পার্শিয়ালি, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশনই আংশিকভাবে হতে পারবে না। যদি আংশিকভাবে হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সেই সিস্টেম দ্বারা সেটাকে ডিসকার্ড বা ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ একটা ট্রানজ্যাকশন হওয়ার জন্য মিনিমাম মানে 6টা অপারেশন সম্পন্ন হতে হবে। For example, debit and credit operation cannot occur partially. It occur fully or does not occur at all. অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট অপারেশন গুলা কখনো আংশিকভাবে হতে পারবে না, হয় পুরো অপারেশন গুলা হবে অথবা কোনোটাই হবে না, একটিও হবে না। তারপরে আসি ডাটা ইন্টিগ্রিটি। ডাটা ইন্টিগ্রিটি মানে হলো বিশুদ্ধতা। ডাটা ইন্টিগ্রিটি ইজ দ্য ওভারঅল অ্যাকুরেসি, completeness and consistency. Consistency means validity of data, অর্থাৎ সামগ্রিকভাবে ডাটার সঠিকতা, পরিপূর্ণতা এবং সামঞ্জস্যতাই হলো ডাটা ইন্টিগ্রিটি। তারপরে আসি ডাটা আইসোলেশন বা বিচ্ছিন্নতা। When scattering of data in various file with various formats, that is called data isolation. অর্থাৎ যদি এরকম হয় যে বিভিন্ন ফাইলে বিভিন্ন ফরম্যাটে ডাটাগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তাকে বলা হবে ডাটা আইসোলেশন। It also means that multiple transactions can occur independently without interference. অর্থাৎ এটা দ্বারা এটাও বোঝায় যে একাধিক ট্রানজ্যাকশন স্বাধীনভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সংগঠিত হওয়া। তারপরে আসি ডাটা সিকিউরিটি মানে ডাটার নিরাপত্তা। ডাটা সিকিউরিটি means the prevention of data accession by unauthorized user, অর্থাৎ অবৈধ ব্যবহারকারী বা অবৈধ ব্যবহারকারী দ্বারা ডাটাকে ব্যবহার করার প্রতিরোধ করাই হলো ডাটা সিকিউরিটি। অর্থাৎ কোনো অবৈধ ব্যবহারকারী যেন ডাটাবেসকে বা ডাটাকে ব্যবহার করতে না পারে সেটা প্রতিরোধ করাই হলো ডাটা সিকিউরিটি। তারপরে আসি কনকারেন্সি। কনকারেন্সি মানে হলো একসঙ্গে সংগঠিত হওয়া। Concurrency means that many user can access data at the same time, অর্থাৎ বহু ব্যবহারকারী যদি একই সময়ে বা একই সময়ে ডাটাবেসকে অ্যাক্সেস করে তাহলে তাকে বলা হবে কনকারেন্সি। তারপরে it also means that multiple transaction can occur simultaneously without interference. এটি দ্বারা এটাও বোঝানো হয় যে বহু ট্রানজ্যাকশন একসাথে বা যুগপথে সম্পাদন হবে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই। তারপরে আসি অ্যানোমালিস বা অস্বাভাবিকতা। Anomaly is a problem that can occur in poorly planned, unnormalized databases where all the data is stored in one table or a flat file database.
অর্থাৎ অ্যানোমালিস হলো একটা সমস্যা যেটা কিনা দুর্বল পরিকল্পনা এবং আননরমালাইজ ডাটাবেজের ক্ষেত্রে সংঘটিত হয়, বিশেষ করে যদি ডাটাবেসের একটা টেবিল থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এবং এখানে ফ্ল্যাট ফাইল মানে পুরাতন যে ফাইল সিস্টেমের ফ্ল্যাট ফাইল ছিল সেইখানেও এই ধরনের অ্যানোমালিস তৈরি হয়। তারপরে আসি অ্যাক্সেস। অ্যাক্সেস মানে অধিকার। অ্যাক্সেস রেফার টু দা পারমিশন টু ইউজ এনিথিং, অর্থাৎ যে কোনো কিছুর ব্যবহারের অনুমতি প্রাপ্তিকেই বলা হয় অ্যাক্সেস। তারপরে আসি ট্রেডিশনাল ডাটাবেস সিস্টেম, অর্থাৎ পুরাতন ডাটাবেস সিস্টেমটা কি সেটা। A traditional database system is the electronic filing system, অর্থাৎ এটা একটা ইলেকট্রনিক ফাইলিং সিস্টেম যেটা কিনা অর্গানাইজ বাই ফিল্ড রেকর্ড এন্ড ফাইল, অর্থাৎ যেটা ফিল্ড রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত হয়। এখানে ফিল্ড বলতে কি বোঝাচ্ছে? ফিল্ড ইজ এ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন, মানে ফিল্ড হলো একটি একক তথ্য। এর রেকর্ড ইজ এ ওয়ান কমপ্লিট সেট অফ ফিল্ড, রেকর্ড হলো ফিল্ডগুলির একটি পূর্ণ সেট। তারপরে ফাইল ইজ এ রিলেটেড কালেকশন অফ রেকর্ডস, অর্থাৎ ফাইল হলো একটি সম্পর্কিত রেকর্ডের সংগ্রহ। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া হয়েছে টেলিফোন বুক, একটা ফাইলের উৎকৃষ্ট উদাহরণ যেখানে টেলিফোন নাম্বার এবং গ্রাহকের নাম থাকে। তারপরে আসি এতক্ষণ যেটা বললাম পুরাতন ফাইল সিস্টেম মানে অর্থাৎ পুরাতন ডাটাবেস সিস্টেম নিয়ে কথা বললাম। এখন আসি ফাইল প্রসেসিং সিস্টেমটা কি সেটা নিয়ে। A file processing system is a collection of programs that store and manage files in a computer hard disk, অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্কে ফাইলগুলোকে জমা করা এবং ম্যানেজ করার জন্য যে এক সেট প্রোগ্রাম তাদেরকে ফাইল প্রসেসিং সিস্টেম বলা হয়। আমি আরেকটু সহজ করে বলি, ফাইল প্রসেসিং সিস্টেম হলো এক সেট প্রোগ্রামের সমষ্টি যেই প্রোগ্রামগুলো দ্বারা কোনো একটা কম্পিউটারের হার্ড ডিস্কে ফাইলকে জমা করা হয় এবং তাকে বিভিন্নভাবে ম্যানেজ করা হয় বা ব্যবস্থাপনা করা হয়। এখানে একটি ফাইল প্রসেসিং সিস্টেমের চিত্র দেখানো হলো, যেখানে দেখা যাচ্ছে কি যে রেজিস্ট্রেশন সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম, এইড সিস্টেম, প্যারোল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এটা একটা ইউনিভার্সিটির ডাটাবেস ফাইল প্রসেসিং সিস্টেম নিয়ে কথা বলা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কি যে এগুলো হলো প্রোগ্রাম, প্রত্যেকটাই এইগুলাকে বোঝাচ্ছে প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামগুলোর আন্ডারে ফাইল, বিভিন্ন ফাইল, অর্থাৎ এই রেজিস্ট্রেশন সিস্টেমের জন্য আলাদা আলাদা ফাইল রয়েছে এবং তাদের করেসপন্ডিং প্রোগ্রাম রয়েছে যেগুলো দ্বারা এই ফাইলগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, ফাইলে ডাটা রাখা হয়, ডাটা রিট্রাইভ করা হয়। এইভাবে একটা ফাইল প্রসেসিং সিস্টেমে বিভিন্ন আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, যেটা ভেরি কমপ্লেক্স একটা সিচুয়েশন। তারপরে আসি মূল আলোচনায়, পারপাস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য। Typical file processing system stores permanent record in various files and it needs different application programs to extract record from and add record to the appropriate files, অর্থাৎ ট্র্যাডিশনাল বা প্রচলিত ফাইল প্রসেসিং সিস্টেমে কি করা হতো, পার্মানেন্টলি রেকর্ড গুলাকে বিভিন্ন ফাইলে জমা করা হতো এবং যদি কোনো রেকর্ড পুনরুদ্ধার করার প্রয়োজন হতো অথবা যদি কোনো রেকর্ড নতুন করে যুক্ত করার প্রয়োজন হতো তাহলে আলাদাভাবে নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে তা করতে হতো এবং অ্যাপ্রোপ্রিয়েট ফাইলে তা করতে হতো। এখানে পরে বলা হচ্ছে কি যে বিফোর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার ইন্ট্রোডিউস, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রত্যাবর্তন বা আবির্ভাবের পূর্বে অর্গানাইজেশনগুলা এই ধরনের ফাইল প্রসেসিং সিস্টেম ব্যবহার করতো, যেখানে রেকর্ডগুলা পার্মানেন্টলি স্টোর করা থাকতো এবং
যদি নতুন করে রেকর্ড রাখা দরকার হতো তাহলে নতুন করে প্রোগ্রাম লেখা লাগতো, আবার যদি রেকর্ড এক্সট্রাক্ট করা লাগতো তাও আবার নতুন করে রেকর্ড মানে প্রোগ্রাম লিখতে হতো। এইভাবে কাজগুলা করা হতো এবং তখনকার সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলা এই ধরনের ফাইল প্রসেসিং সিস্টেম ব্যবহার করত। তারপরে keeping organizational information in a file processing system has several major disadvantages। অর্থাৎ এইভাবে ফাইল প্রসেসিং সিস্টেমের মাধ্যমে অর্গানাইজেশনগুলা মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলা তাদের তথ্যগুলা সংরক্ষণের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তো, তা বড় ধরনের সমস্যায় পড়তো। তা নিম্নরূপ, যেমন এখানে প্রথমেই বলা হয়েছে ডাটা রিডান্ডেন্সি তৈরি হইতো এবং ডাটা ইনকনসিস্টেন্সি বা অসামঞ্জস্য তৈরি হইতো। তারপরে ডিফিকাল্টিজ ইন অ্যাক্সেসিং ডাটা, যদি অ্যাপ্রোপ্রিয়েট ফাইলে অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম না লেখা হতো তাহলে সেই ডাটাকে অ্যাক্সেস করা যাইতো না। ডাটা আইসোলেশন, অর্থাৎ ডাটাগুলা বিচ্ছিন্নভাবে ছড়ায় ছিটায় বিভিন্ন ফাইলে থাকতো। ইন্টিগ্রিটি প্রবলেম ছিল, অর্থাৎ ডাটা বিশুদ্ধতায় সমস্যা ছিল। তারপরে অ্যাটমিসিটি প্রবলেম, ডাটা অ্যাটমিসিটি প্রবলেম ছিল, অর্থাৎ এই ডাটা অখণ্ডতায় সমস্যা ছিল এবং কোনো একটা ট্রানজ্যাকশন প্রায়শই সম্পন্ন না হওয়ারই সম্ভাবনা বেশি ছিল। কনকারেন্ট অ্যাক্সেস অ্যানোমালিজ, একসাথে বহু ব্যবহারকারী ডাটা অ্যাক্সেস করার ক্ষেত্রে অনেক অ্যানোমালিজ তৈরি হতো। সিকিউরিটি প্রবলেম ছিল, দেখা গেল যে ইউনিভার্সিটির ডাটাবেস ক্লার্ক শুধু ছাত্রদের ডাটা দেখতে চাচ্ছে, কিন্তু দেখা গেল যে ডাটা ওপেন থাকার কারণে সে টোটাল ডাটাই দেখে ফেলছে, এরকম অবস্থা ছিল। তো দিস ডিফিকাল্টিজ প্রমোটেড দ্য ডেভেলপমেন্ট অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই সমস্যাগুলোই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নের জন্য উৎসাহিত করেছিল। অর্থাৎ তখনকার সময় এই সমস্যাগুলা থেকে উত্তরণের জন্যই মূলত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবির্ভাব হয়। এটি ছিল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল উদ্দেশ্য। তাহলে এইখান থেকে তোমরা আমার আলোচনা থেকে যতটুকু বুঝলা তা থেকে যদি আসে পরীক্ষায় যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য কি, গুছায় লিখলেই এতটুকু লিখলেই হবে। তো পরিশেষে বলবো www.skills.gov.bd এই ওয়েবসাইটে গেলে পরে আমাদের যে ভিডিওগুলো আমরা ফেসবুকে লাইভ করছি সেগুলা পাওয়া যাবে। তো আমি প্রতি সপ্তাহের ঠিক এই সময়েই এই চ্যাপ্টারের উপরে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। সে নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।